আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান মিথুন, স্বাগতম এই ভিডিওটাতে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের পদার্থবিজ্ঞানের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা গতি অধ্যায়ের লেকচার 6 অর্থাৎ এই গতি অধ্যায়ের ফার্স্ট টু লাস্ট যতগুলা সূত্র আছে আজকে আমরা সেগুলো প্রতিপাদন করব। কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো কমপ্লিট করব, আমরা যখন ম্যাথগুলো সলভ করব, হোক সেটা সিকিউ অর এমসিকিউ, ওইগুলা সলভ করার ক্ষেত্রে, ওই ম্যাথগুলা সলভ করার ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলা সাহায্য লাগবে, আমরা যদি সূত্রগুলা কিভাবে আসলো বা সূত্রগুলার উৎপত্তি কিভাবে বা একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের কি সম্পর্ক আছে, এগুলো যদি ভালোভাবে জানি তাহলে অবশ্যই অবশ্যই ওই ম্যাথগুলা সলভ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। তো এই অধ্যায়ের যতগুলা সূত্র আছে আজকে আমরা প্রতিপাদন করব ইনশাল্লাহ। তো দেখো, আমি এখানে যতগুলো সূত্র আছে এই অধ্যায়ের সবগুলা কিন্তু এখানে নোট করছি। আমরা এই সূত্রগুলো আজকে প্রতিপাদন করা শিখব। তো এই গতি অধ্যায় থেকে আমরা যতটুকু ধারণা পাইছি, এই ক্ষেত্রে একটা বস্তুকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয় সেটা দুই দিকে সরানো হয়, হয় অনুভূমিক দিকে না হয় উল্লম্বিক দিকে। এখন আমরা দুই দিকেই শিখব সূত্রগুলা। দেখো, অনুভূমিক দিকের ক্ষেত্রে আমরা এই চারটে সূত্র শিখব। প্রথম সূত্র হচ্ছে ভি কল ইউ প্লাস এটি, দ্বিতীয় সূত্র হচ্ছে এসি কল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তৃতীয় সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকল ইউ স্কোয়ার প্লাস টু এস, অ্যান্ড চতুর্থ সূত্র হচ্ছে এস ইকল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা সর্বপ্রথম অনুভূমিক দিকের যে চারটা সূত্র আছে এই চারটা কমপ্লিট করব। তুমি যদি অনুভূমিকের দিকে সূত্র চারটা ভালোভাবে প্রতিপাদন করা বোঝো তাহলে উল্লম্বিক দিকে খুব ইজিলি সেগুলো কনভার্ট করতে পারবা। সো আমরা আমাদের পড়ায় চলে যাই। প্রথমে আমি যখন প্রথম সূত্রটা প্রতিপাদন করব, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রটা যখন প্রতিপাদন করব তখন দেখো আমাকে একটা চিত্রের সাহায্য নিতে হবে। ধরো এইখানে একটা বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু, এই বস্তুটার, ধরো একটা বস্তু, এই বস্তুটা এইখান থেকে ধরো এইখানে আসলো, ধরো এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, মানে বস্তুটা যখন এইখানে ছিল তার বেগ ছিল ইউ, মানে এটা হচ্ছে তার আদি বেগ, এবং বস্তুটা যখন এইখান থেকে এখানে আসলো এইখানকার বেগটা হচ্ছে ভি। এখন ইউ আদি বেগ থেকে যখন ভি বেগ অর্জন করলো তখন কিন্তু বস্তুটা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করছে। আমরা ধরলাম এইখান থেকে এই পর্যন্ত আসতে বস্তুটার সময় লাগছে টি সময়, এবং যেহেতু সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হয়েছে, দেখো আগে ছিল ইউ, এবার হয়েছে ভি, এখানে কিন্তু বেগের একটা পরিবর্তন হয়। এই আদিবেগ থেকে এই শেষ বেগটা বেশি হবে, না হয় এই শেষ বেগটা থেকে এই আদিবেগটা বেশি হবে। তো এই চিত্রটা থেকে যদি আমরা ত্বরণের সংজ্ঞাটা অ্যাপ্লাই করি, যে একক সময়ে বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় ত্বরণ, মানে বেগ কতটুকু পরিবর্তন হইলো। ইউ থেকে যখন ভি পরিবর্তন হয়েছে তখন কিন্তু সময় লাগছে টি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন কতটুকু আমরা এটা বের করব ভি মাইনাস ইউ। এই ক্ষেত্রে আমরা ধরলাম এই ইউটা হচ্ছে ছোট, ভিটা হচ্ছে বড়। এখন আমরা যদি কোনো পরিবর্তন বা কোনো পার্থক্য বের করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এটা হচ্ছে টি সময়ে বেগের পরিবর্তন, কিন্তু আমাদের ত্বরণের সংজ্ঞা কিন্তু বলা আছে যে একক সময়ে যতটুকু বেগের পরিবর্তন হবে ওইটাই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা যদি এখানে একক সময়ে বেগের পরিবর্তনটা বের করি, বেগের পরিবর্তন হবে আমরা ঐকিক নিয়মের জন্য করতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এই টিটা নিচে এসে পড়বে, এবং একক সময়ে যতটুকু বেগের পরিবর্তন হবে ওইটাই কিন্তু ত্বরণ। তাহলে আমরা এখানে এতটুকুর মান লিখতে পারি যে সুতরাং এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, বা এইখান থেকে আমরা সূত্রটা একটু কনভার্ট করতে পারি যে ভি মাইনাস ইউ সমান এটি, আমরা যদি আর গুণটা করে ফেলি তাহলে এটা পেয়ে যাবো ইজিলি, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস এটি। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র, অর্থাৎ শেষ বেগ সমান আদিবেগ প্লাস ত্বরণ গুণন সময়। এই ক্ষেত্রে এই ত্বরণটা হইলো এইখান থেকে এই পর্যন্ত আসতে ত্বরণ, অর্থাৎ এতটুকু জায়গার জন্য শুধুমাত্র এই একটাই ত্বরণ, সেটা হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত যে আসছে এটা সমত্বরণে আসছে, এক্ষেত্রে ত্বরণের মান কিন্তু একটাই।
এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রতিপাদন, এবং এইখান থেকে আমরা আরেকটু কনভার্ট করতে পারি সূত্রটা। যদি এই বস্তুটার আদিবেগ শূন্য হতো, এবং আমরা জানি এখান থেকে এই পর্যন্ত ত্বরণ একটাই, অর্থাৎ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় নাই, এক্ষেত্রে আমরা ত্বরণটাকে কনস্ট্যান্ট বা স্থির ধরতে পারি। তো যদি আদিবেগ শূন্য হয় এবং ত্বরণটা যদি ফিক্সড হয়, তাহলে আমরা লিখতে পারি যে বা ভি সমান এটি, মানে ইউ তো আদিবেগ আমরা বাদ দিয়ে দিলাম, সুতরাং ভি সমানুপাতিক টি, যেহেতু ত্বরণটা কনস্ট্যান্ট মান। এইটা হচ্ছে প্রথম সূত্রকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা ইজিলি এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এইটা একটু মনে রাখবা জাস্ট। এই ছিল আমাদের প্রথম সূত্রের প্রতিপাদনটা। তো এইবার আমরা দ্বিতীয় সূত্রটা প্রতিপাদন করব। তো আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, অর্থাৎ এস হচ্ছে এই ক্ষেত্রে সরণ, অর্থাৎ সরণ সমান আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ 2 গুণন সময়। এইটা আমরা প্রতিপাদন করব এখন। তো দেখো, আমরা যদি এই চিত্রটা থেকেই একটু সূত্রটা প্রতিপাদন করতে চাই, তো আমরা চিত্রটা সম্পর্কে কিন্তু জানি। ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এবং টি হচ্ছে সময়। এই ক্ষেত্রে বস্তুটা যখন এইখান থেকে এই পর্যন্ত আসলো, বস্তুটা কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে আসছে, এবং এই ত্বরণটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ফিক্সড, অর্থাৎ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবা যে আদিবেগ এবং শেষ বেগ, এই বেগ দুইটা কিন্তু সমান না। বেগ দুইটা কিন্তু মোটেও সমান না, কারণ যদি সমানই হইতো, এটার নাম যদি ইউ হইতো, এটার নামও ইউ হইতো, এটার নাম যদি ভি হইতো, এটার নামও ভি হইতো। যখন একই চিহ্ন দ্বারা দুইটা বেগ প্রকাশ করা হয়, তখন আমরা বুঝবো ওই বেগ দুইটা সমান। বাট এইখানে আমাদের অ্যালফাবেটগুলো কিন্তু চেঞ্জ, অর্থাৎ এইটা ইউ, এটা ভি, তার মানে এটা মোটেও সমান না। তো আমরা যদি ক্লাস 4, 5 অথবা 6-এর ম্যাথের হালকা একটু ধারণা নেই, তাহলে হয়তোবা আমাদের আজকের এই দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা আমাদের পক্ষে একটু সুবিধা হবে। ধরো যে আমরা এরকম অনেক ম্যাথ করছি ক্লাস 6-এ বা 4, 5-এ, যে ধরো পিতার বয়স হচ্ছে 40 বছর, পুত্রের বয়স হচ্ছে 5 বছর, ধরো এরকম ভাবে আছে। এখন এরকম ভাবে যদি থাকে, এটা কিন্তু এক্সট্রা হয়, এইটা পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স, মানে ফাদার মিন এফ আর এস হচ্ছে সান। এরকম যদি হয়, এটা কিন্তু তাদের ব্যক্তিগত বয়স, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এর বয়সটা ছোট, এর বয়সটা বড়। এবার আমরা যদি বলি যে তাদের গড় বয়স কত, গড় বয়স মানে কি, এই দুইটা বয়সের যোগফল ভাগ কয়জন ব্যক্তি, 2 জন, ভাগ 2 সমান 45/2, হুইচ ইজ 22.5। এই 22.5 হচ্ছে পিতার এবং পুত্রের উভয়েরই গড় বয়স। এটা কিন্তু পিতারও না, এটা কিন্তু পুত্রেরও না, গড় মানে দুইটার একসাথে। এই ক্ষেত্রে পিতারও যা, পুত্রেরও তাই। এই ক্ষেত্রটা যদি আমরা এইখানে ইউজ করি, তো দেখো যেইখানে আমাদের আদিবেগ এবং শেষ বেগটা দুইটা আলাদা আলাদা, আদিবেগও আলাদা, শেষ বেগও আলাদা, হয় এটা বড় না হয় এটা ছোট। এখন এই বয়সের যদি গড় আমরা করতে পারি, তাহলে তো আমরা বেগের গড়টাও করতে পারবো। এই আদিবেগ এবং শেষ বেগ যদিও তারা কম বেশি মান, মানে একটার তুলনায় আর একটা কম অথবা বেশি, এই ক্ষেত্রে যদি আমরা দুইজনেরই বেগ সমান বের করতে চাই, তাহলে আমাদের এই বেগ দুইটার গড় করতে হবে, অর্থাৎ আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ 2। এইখানে যে মানটা আসলো, এই মানটা কিন্তু এই আদিবেগেরও, এই মানটা কিন্তু এই শেষ বেগেরও গড় মান। এটা একটু মনে রাখবা। জাস্ট এইবার যদি আমরা এই গড় মানটা বের করি, জাস্ট গড় মানকে আমি ভি ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে গড় মান। এবার এইখানে যে মানটা, এই মানটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই, অর্থাৎ তুমি যদি এইখানকার বেগ বের করো তাহলে এটা, তুমি যদি এইখানকার বেগ ধরো তাহলে এটা, তুমি যদি এইখানকার বেগ ধরো তাহলে এটা, আর এইটা হলো লাস্ট বেগ, এটা হলো ফার্স্ট বেগ। অর্থাৎ আমরা এইটা দ্বারা বুঝলাম, গাড়িটা যখন এইখান থেকে এই পর্যন্ত আসলো, তখন বেগের মানের পরিবর্তন হয়েছে ব্যক্তিগতভাবে, বাট এই গড় মানটা কিন্তু সব সময় ঠিকই আছে, গড় মানের কোনো পরিবর্তন হয় নাই। এবার আমরা যখন দূরত্ব ও সরণ থেকে যখন বেগ ও দ্রুতি আলোচনা করেছিলাম, তখন দেখো আমি এরকম ভাবে একটু বোঝাইছিলাম। বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসলো, ধরো এস দূরত্ব অতিক্রম করলো, এবং এখান থেকে এই পর্যন্ত আসতে বস্তুটার সময় লাগলো টি সময়। এখানে আমরা যে বেগটা বের করছিলাম, আমরা জানি যে ভি ইকুয়াল এস বাই টি, অর্থাৎ যতটুকু সরণ হবে তাকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, বেগ পাওয়া যাবে। তো এবার টোটাল দূরত্বকে যখন আমি সময় দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমি ইজিলি বেগ পেয়ে যাব, এবং এই বেগটা কিন্তু ফার্স্ট টু লাস্ট একই, অর্থাৎ কোনো পরিবর্তন নাই, এইটার মতো।
এই বেগটাও কিন্তু ফার্স্ট টু লাস্ট একই, কোনো পরিবর্তন নাই, জাস্ট এই বেগটাও এইখান থেকে এই পর্যন্ত একই বেগ। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বেগেরও যেহেতু পরিবর্তন নাই, এটারও যেহেতু পরিবর্তন নাই, সেহেতু আমরা এটা লিখতে পারি যে ভি ইকুয়াল এস বাই টি, অর্থাৎ এইটা আর এটার মান সেম। এখন ভাবতে পারো যে আমি চিত্র এটা থেকে বোঝাইলেই তো হইতো, আমার এখানে কেন দ্বিতীয়বার চিত্র অঙ্কন করলাম। আসলে এটা তোমাকে বোঝানোর স্বার্থে তুমি এই ব্যাপারটা এখান থেকেও বের করতে পারো। এখন গাড়িটা যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, টোটাল দূরত্ব যদি এস হইতো, টোটাল সময় যদি টি হইতো, তাহলে আমরা টোটাল দূরত্বকে বা সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা কিন্তু এই বেগটা পেয়ে যেতাম, যে বেগটা ফার্স্ট টু লাস্ট একই, কোনো পরিবর্তন নাই। জাস্ট এবার এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম, এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরলাম। এবার দেখো এই বেগের মান যা, এই বেগের মান যদি তাই হয়, তাহলে তো এইটুকু সমান এইটুকু হবে। আমরা লিখতে পারি যে ইউ প্লাস ভি বাই টু ইকুয়াল এস বাই টি, এটা আমরা ইজিলি লিখতে পারি। এবার এস বাই টি কে এই পাশে আনো, যে এস বাই টি ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু। সুতরাং আমরা এই এসটাকে রেখে টিটাকে এই পাশে দিয়ে দিব, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটার প্রতিপাদন, যেটার জন্য আমরা এতটুকু পরিশ্রম করলাম। তো এইভাবে আমরা খুব ইজিলি দ্বিতীয় সূত্রটা প্রতিপাদন করতে পারি। তো এইবার আমরা তৃতীয় সূত্রটা প্রমাণ করব। তৃতীয় সূত্রে আমাদের বলা আছে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এইবার আমরা তৃতীয় সূত্রের প্রমাণটা দুইভাবে শিখব। দেখো, প্রথমে আমরা এই চিত্রটার সাহায্যে আমরা নিবই। প্রথমটা হচ্ছে যে প্রথম নিয়ম, আমরা দুইটা নিয়ম অনুসরণ করব। প্রথম নিয়ম হচ্ছে আমরা প্রথম সূত্রটা কিন্তু প্রতিপাদন করছি অলরেডি, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এটা কিন্তু আমরা ফার্স্ট টাইমে প্রতিপাদন করছি, তার মানে সূত্রটা ঠিক আছে। এবার আমরা যদি প্রথম সূত্রটাকে একটু মডিফাই করি, দেখো প্রথম সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা প্রথম সূত্র। এখন আমি যদি উভয় পাশে একটু স্কোয়ার করি, মানে বর্গ করি, তাহলে কি হয় যে এই পাশে বর্গ করলে ভি স্কোয়ার, আর এই পাশে বর্গ করলে ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, বা ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমাদের একটা সূত্র পড়ছে এখানে, ইউ প্লাস এ টি হোল স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার টি স্কোয়ার, বা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস এই দুইটা পদ থেকে যদি আমরা টু এটা যদি আমরা কমন নেই, এখন কোনো পদ থেকে যদি আমরা কোনো সংখ্যা কমন নেই, তাহলে ওই সংখ্যা দ্বারা ওই পদকে ভাগ করলে যেটা হয় সেটা গুণ আকারে লিখতে হবে। জাস্ট এটাই হলো কমনের নিয়ম বা ফর্মুলা। তো আমরা টু ইউ এটি থেকে যদি আমরা টু এটা সরাই, তাহলে কি থাকে ইউটি প্লাস, আমরা যদি এ স্কোয়ার টি স্কোয়ারকে যদি আমরা টু এ দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে একটা এ চলে যাচ্ছে, মানে এ টি স্কোয়ার বাই টু, আমরা এটা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার, বা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ। এই যে ব্র্যাকেটের মানটুকু হচ্ছে আমাদের চতুর্থ সমীকরণ, মানে চতুর্থ সূত্র, যেটা আমরা একটু পরে প্রমাণ করব, কিন্তু ওই চতুর্থ সূত্র থেকে আমাদের তৃতীয় সূত্রটা প্রমাণ করা যায়। এটা আমি একটা নিয়মের আকারে তোমাদেরকে দেখাচ্ছি। তো তাহলে আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র যদি এতটুকুর মান যদি আমাদের এস হয়ে থাকে, তাহলে আমরা এটাকে তৃতীয় সূত্র হিসাবে গণ্য করতে পারি, তৃতীয় সূত্র। এবার তোমার একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা তো এতটুকুর এস প্রমাণ জানি না, এখনো করলামই না, তো তাহলে আমরা কেন লিখলাম? এখন আমরা যখন এটা প্রমাণ করব, তারপরে তো আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আপাতত আমরা একটু স্কিপ রাখি নিজেকে, ওইটা প্রমাণ করা পর্যন্ত। ওইটা যখন প্রমাণ হয়ে যাবে, তখন তুমি এটাকে বিশ্বাস করতে মনে করবা। জাস্ট এইটা ছিল আমাদের প্রথম নিয়ম। এবার যদি আমরা দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে একটু আসি, দেখো দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র যে প্রমাণটা করলাম, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন এই সূত্রটা প্রমাণের ক্ষেত্রে আমরা কিন্তু একটু আগে দেখছি যে এটা কিন্তু প্রমাণ করা যায়, মানে এই সূত্রটা কিন্তু সত্য। সো এইবার এইখানে আমরা যদি টি এর মানটা, মানে ইউ প্লাস ভি বাই টু ইন্টু এই টি এর মানটা আমরা কি জানি, আমরা কিন্তু প্রথম সূত্র জানি যে এ সমান ভি মাইনাস ইউ বাই
টি, এটা থেকে আমরা নির্ণয় করছিলাম কি ভি কল ইউ প্লাস এ টি। এইখান থেকে যদি আমি টি এর মানটা নির্ণয় করি, টি সমান কি হয় ভি মাইনাস ইউ বাই এ। এই টি এর মানটা যদি আমি এখানে বসাই, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এটা যদি আমি এখানে বসাই, ভি মাইনাস ইউ বাই এ, আমরা এটাকে একটু ব্রেকেট দিয়ে রাখি সৌন্দর্যের জন্য। তো এইবার দেখো, এই ক্ষেত্রে সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যতগুলা সূত্রের প্রতিপাদন করব না কেন, একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের লিঙ্ক থাকবে, অবশ্যই যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, তাদের মধ্যে যোগাযোগটা থাকবেই। তো দেখো আমরা এখানে কিন্তু প্রথম সূত্র থেকে টি এর মানটা নিলাম। এবার দেখো তো, আমরা যদি এটাকে আমরা ধরি ভি কে যদি মনে মনে এ ধরি, তাহলে কি হয় এ প্লাস ইউ কে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি হয় টু আর এ গুণ করলে টু এ, এই পাশে কিন্তু আমাদের এসটা আছে। বা এবার যদি আমরা আর গুণটা করি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এ এস, বা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই হচ্ছে আমাদের তৃতীয় সূত্রের প্রমাণ। আমরা দুইটা নিয়মে শিখলাম তৃতীয় সূত্রটা কিভাবে প্রুভ করা যায়। তো এইবার আমাদের টার্গেট চতুর্থ সূত্রটা আমরা প্রতিপাদন করব। তো চতুর্থ সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে আমরা যদি এই চিত্রটা আবার নেই, যে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, এ সময় বস্তুটা এ দূরত্ব অতিক্রম করে এবং বস্তুটার অতিক্রান্ত দূরত্বকালে ত্বরণের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ত্বরণটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত সেম ত্বরণ, সেটা হচ্ছে এ, এবং অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস। যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু দ্বিতীয় সূত্রটা যেইভাবে প্রমাণ করছি, আমরা দ্বিতীয় সূত্র থেকে হেল্প নিতে পারি। দেখো আমরা দ্বিতীয় সূত্রে জানি কি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এবার দ্বিতীয় সূত্রে যদি আমরা দেখো, আমরা প্রথম সূত্রে কিন্তু পাইছিলাম ভি কল ইউ প্লাস এ টি, এখানে যদি এই ভি এর মানটা যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি, তো তাহলে কি হয়, আমরা এটা একটু লিখে আসি। ইউ প্লাস ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি, জাস্ট ইউ প্লাস এটি লিখে দিতে হবে, বাই টু ইন্টু টি, আমরা এটা একটু ব্রেকেট দিয়ে রাখি। তো বা এস ইকুয়াল এবার একটু হিসাব করো, এখানে ইউ হচ্ছে দুইটা, টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি, বা এস ইকুয়াল এই টি দ্বারা সবাইকে গুণ করতে হবে, টু ইউটি বাই টু প্লাস এ টি স্কোয়ার বাই টু, এবং এই টু দ্বারা আমরা একটাকে ভাগও করে দিলাম, টি দ্বারা দুইটারে গুণ করছি এবং টু দ্বারা এদেরকে আলাদা আলাদা করছি। বা এস ইকুয়াল, আমরা যদি এই টু বাদ দিয়ে দিই থাকে ইউটি প্লাস, আমরা যদি এইখান থেকে এটি স্কোয়ারে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হাফ এটি স্কোয়ার। আমরা জানি কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের চতুর্থ সূত্রের প্রতিপাদন। এবার চতুর্থ সূত্র থেকে যদি এই বস্তুটার আদিবেগ যদি শূন্য হয়, এবং এখান থেকে এই পর্যন্ত আমরা এখানে লিখছিলাম যে ত্বরণ যদি এ হয়, মানে সমত্বরণ হয়, এস ইকুয়াল যদি ত্বরণ শূন্য হয় তাহলে এটা আমরা বাদ দিয়ে দেই হাফ এ টি স্কোয়ার। এইখানে লিখতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার, হাফ এ হচ্ছে ধ্রুবক মান, মানে এটা হলো কনস্ট্যান্ট মান, এটা আমরা ধ্রুবক ধরতে পারি হাফ এ। তো চতুর্থ সূত্রটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ এখানে কতটুকু দূরত্ব যাবে, যতটুকু সময় লাগবে তাকে স্কোয়ার করলে দূরত্ব পাওয়া যাবে। তো এইভাবে এই অনুপাতে একটা বস্তু সামনের দিকে যেতে থাকবে, অর্থাৎ সরণটা হচ্ছে দূরত্বের বর্গের সমানুপাতিক। এই হচ্ছে আমাদের অনুভূমিক দিকে 4টা সূত্র। তো এইবার দেখো আমরা কিন্তু এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার প্রমাণ করছি, তার মানে আমাদের তৃতীয় সূত্রের যে নিয়ম 1 ছিল ওই নিয়ম 1-এ ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের জায়গায় এস বসাইতে পারি। এবার তুমি সূত্রটাকে সত্য হিসেবে নিতে পারো। এই হচ্ছে আমাদের অনুভূমিক দিকের ক্ষেত্রে 4টা সূত্রের প্রমাণ। তো এইবার আমরা উল্লম্বিক দিকের যে সূত্রগুলো আছে সেগুলো প্রমাণ করা শিখব। উল্লম্বিক ক্ষেত্রে সূত্রগুলো প্রতিপাদন করার জন্য আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়তে পারে, এবং একটা বস্তুকে আমরা নিচে থেকে ছেড়ে দিলে সেটা উপরে যেতে পারে। এই দুই ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলা, তুমি যদি অনুভূমিকের ক্ষেত্রে 4টা সূত্র ভালো করে শিখতে পারো, তাহলে উল্লম্বিকের ক্ষেত্রে সূত্রগুলো প্রমাণ করা তোমার কোনো ব্যাপারই না। কারণ আমরা উল্লম্বিক দিকে যখন একটা বস্তু, ধরো বস্তুটাকে যখন আমরা এখান থেকে মাটিতে ফেলবো,
এইখানে বস্তুটার একটা বেগ থাকবে, সেটা হচ্ছে আদিবেগ ইউ। বস্তুটা যখন এইখানে আসবে তখন একটা বেগ থাকবে, সেটা হচ্ছে ভি। এইখান থেকে এই পর্যন্ত আসতে বস্তুটার যে সময় লাগবে সেটা হচ্ছে টি। এক্ষেত্রে মজার একটা কাহিনী হচ্ছে আমাদের ত্বরণের মান অলওয়েজ ফিক্সড থাকবে, মানে ত্বরণ কখনো চেঞ্জ হবে না। এই ত্বরণ কিন্তু এ না, এই ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ, এখানে জি। এটার মান কিন্তু ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ক্ষেত্রে মানে দেখো, এবার চিত্রটাকে যদি আমি একটু এইভাবে ঘোরাইতাম তাহলে কিন্তু এটা অনুভূমিক হয়ে যেত। শুধু পার্থক্য এটাই যে চিত্রটা উল্লম্বিক আকারে আছে। এখন উল্লম্বিক আকারে থাক, ত্বরণ তো একই। এক্ষেত্রে আমরা লিখতে পারি, এই ত্বরণের মানটা আমরা পেতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন কত হয়েছে, টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে কত, একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই টি। আর একক সময়ে যদি বেগের পরিবর্তন যা হবে সেটা হচ্ছে ত্বরণ, এই ক্ষেত্রে ত্বরণ কিন্তু জি। তাহলে আমরা লিখতে পারি জি সমান ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ পরবর্তী লাইনে ভি সমান ইউ প্লাস জিটি। এই ক্ষেত্রে আমি এখানে ইউ প্লাস মাইনাস জিটি দিছি, এটার কারণ হচ্ছে তুমি যখন বস্তুটা উপর থেকে নিচে ফেলবা তখন কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণের আগে প্লাস চিহ্ন হবে, মানে তখন তোমার অভিকর্ষ ত্বরণটা ধনাত্মক। আবার যদি বস্তু তুমি উপরের দিকে নাও তখন কিন্তু অভিকর্ষ ত্বরণটা ঋণাত্মক। মূলত এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে আমি প্লাস এবং মাইনাস দ্বারা আমি বুঝতেছি, প্লাস দ্বারা বুঝতেছি বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, মাইনাস দ্বারা বুঝতেছি বস্তুটা নিচে থেকে উপরে যাচ্ছে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা। যখন বস্তু উপর থেকে নিচে পড়বে তখন ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, বস্তু যখন নিচে থেকে উপরে যাবে তখন ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। জাস্ট এই কনসেপ্টটা একটু খেয়াল রাখবা। এতটুকুই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এরপরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে সেম আগের মতোই, অর্থাৎ আগে আমরা যেভাবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a টা প্রতিপাদন করছি, এইবার জাস্ট ওইটার মতোই ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। শুধুমাত্র একটু লক্ষ্য রাখবা যে আমরা অনুভূমিক ক্ষেত্রে পড়ছিলাম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর উল্লম্বিক ক্ষেত্রে আমাদের পড়তে হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমরা যেখানে সরণের জায়গায় যেখানে সরণ ইউজ করছিলাম সেখানে আমাদের দূরত্ব ইউজ করতে হবে h, এবং যেখানে আমরা ত্বরণ এ ইউজ করছিলাম সেখানে আমাদের জি ইউজ করতে হবে, যেটা অভিকর্ষ ত্বরণ। শুধু এতটুকুই পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য নাই। এবং পরের সূত্রটা আসো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ আমরা অনুভূমিক দিকে কি পড়ছিলাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। উল্লম্বিক দিকে এই সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এই ক্ষেত্রে তুমি পরিবর্তনগুলো একটু দেখো, তোমার ত্বরণ যেখানে এ ছিল সেখানে অভিকর্ষ ত্বরণ জি, এই ক্ষেত্রেও এটা কিন্তু সমত্বরণ, এই ক্ষেত্রেও জিটাও কিন্তু সমত্বরণ। এবং এখানে আমরা সরণের এস এর জায়গায় আমরা এখানে উচ্চতা এইচ লিখছি, জাস্ট এতটুকুই পরিবর্তন। এবং এইখানে প্লাস মাইনাস দেওয়ার চিহ্নটা, কাহিনীটা তো তোমরা বুঝছোই, বস্তু আমরা যদি উপরের দেই তাহলে মাইনাস, আর যদি উপর থেকে নিচে ফেলি তাহলে কিন্তু প্লাস। জাস্ট এই তিনটা সূত্র একটু লক্ষ্য রাখবা উল্লম্বিক ক্ষেত্রের দিকে। এবার আমরা দেখব যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে, অর্থাৎ আমরা একটা বস্তু যখন উপরের দিকে ফেলবো তখন বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এবং উপর থেকে যখন আমরা একটা বস্তু ফেলবো তখন একদম নিচে মানে ভূমি স্পর্শ করা মুহূর্তে বস্তুটার বেগ কত হবে, এবং একটা বস্তু যখন উপরে উঠাবো উপরে উঠতে কত সময় লাগবে, উপর থেকে নামতে কত সময় লাগবে। এই তিনটা কনসেপ্ট আমরা এখন ক্লিয়ার করব। একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমরা দেখব। ধরো এইখানে একটা বস্তু আছে, বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ। এই ক্ষেত্রে কিন্তু আদিবেগ শূন্য ধরা যাবে না, কারণ তুমি যখন একটা বস্তু উপরের দিকে দিবা তখন তাকে কিছু হলেও বেগ দিতে হবে, তা না হলে কিন্তু সে উপরে উঠতে চাইবে না। এটা একটু লক্ষ্য রাখবা যে উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপের ক্ষেত্রে তাকে অবশ্যই আদিবেগ দিতে হবে। তো ধরো আমরা এই বস্তুটাকে ইউ আদিবেগে উপরের দিকে দিলাম, বস্তুটা এই পর্যন্ত আসলো। এখন আমরা এখানে এটা ধরো যে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগটা হচ্ছে ইউ আদিবেগ, বস্তুটা ধরো এখান থেকে এই পর্যন্ত আসলো। এখন আমরা এটা নির্ণয় করব, আমরা ইউ আদিবেগ দিলে বস্তুটা কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করব।
ধরো বস্তুটা এখান থেকে এই পর্যন্ত উঠলো, যেহেতু এটা বস্তু উপরে ওঠার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, সেজন্য আমি এই উচ্চতার নামটা একটু মডিফাই করে এইচ ম্যাক্স দিতে পারি, মানে ম্যাক্সিমাম হাইট এটা আমরা লিখতে পারি। যদি তোমরা এইচ ম্যাক্স না লিখো, শুধুমাত্র এইচ লেখো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এবার বস্তুটা যে উপরে উঠতেছে, উপরে উঠতে বস্তুটাকে বাধা দিচ্ছে অভিকর্ষ ত্বরণ নামে কেউ একজন, যে তুমি উপরে উঠতে পারবে না। তারপরেও কি করে বস্তুটা উপরে ওঠে, কিন্তু একটা পর্যায়ে যায় বস্তুটা যখন এই অভিকর্ষ ত্বরণের সাথে লড়াই করে পারে না, তখন তার বেগটা কিন্তু শূন্য হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝলাম যে একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে আর যদি উপরের দিকে না যাইতে পারে, তখন তার বেগ কিন্তু শূন্য। তাহলে আমরা যদি একটা কোশ্চেন আসে যে একটা বস্তু সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, কতক্ষণ উঠবে, যতক্ষণ তার বেগ শূন্য না হবে। শূন্য না হওয়ার আগ পর্যন্ত বস্তু উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তার মানে একটা বস্তুর ম্যাক্সিমাম হাইটে আমরা যে বেগটা পাবো সেটা হচ্ছে শূন্য। এবার আমরা যতগুলা তথ্য পাইলাম, এইচ পাইলাম, জি, ভি, ইউ, এই চারটা তথ্য থেকে আমরা উল্লম্বিক দিকে যে সূত্রগুলো একটু আগে প্রতিপাদন করছি বা একটু আগে জানলাম, এগুলো যদি আমরা ইউজ করি, আমরা কিন্তু এই সূত্রটা চুজ করব, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এইবার অবশ্যই তোমরা আমাকে বলতেছো যে এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। অবশ্যই এখানে মাইনাস হবে, কারণ আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে উঠাবো, তখন কিন্তু এই জির আগে মাইনাস চিহ্নটা দিতে হবে। তো এইবার আমরা এইচ এর মানটা কিন্তু বের করব। এই এইচ এর মান, যদি আমি এখানে এইচ লিখছি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তো এবার যেহেতু আমি এটা বের করব, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, বা 2gh ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই তো, বা এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2g। এখন এই বস্তুটার শেষ বেগ কিন্তু শূন্য, আমরা জানি, অর্থাৎ ভির মান কিন্তু শূন্য। তো আমরা যদি এইখানে ভির মানটা শূন্য বসাই, তো তাহলে আমাদের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। যেহেতু এইটা সর্বোচ্চ উচ্চতা, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। এই হচ্ছে আমাদের এই সূত্রটার প্রতিপাদন। অর্থাৎ আমরা যদি কোনো বস্তু উপরের দিকে দেওয়ার ক্ষেত্রে বস্তুটার বেগের মানটা জানি, তাহলে আমরা বলে দিতে পারবো বস্তুটা কতটুকু উচ্চতায় উঠবে। কারণ এখানে এইচ ম্যাক্সের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, আর জির মান কিন্তু 9.8, সেটা আমরা জানি। তো এই হচ্ছে আমাদের একটা বেগ থাকলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। এটা একটু নোট করে রাখবা, এতটুকু। এবার আসো টি ইকুয়াল টু ইউ বাই জি, মানে এখানে একটা কাহিনী আছে যে আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে দিব একটা বেগ দিয়া, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা বের করব, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে একদম বস্তুটার আদি অবস্থায় আসতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। এক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, একটা বস্তুকে আমরা উপরের দিকে একটা নির্দিষ্ট বেগে দিলে সর্বোচ্চ উচ্চতায় যাইতে যতটুকু সময় লাগবে, ওইখান থেকে পূর্বের অবস্থায় আসতে একই সময় লাগবে। এই ব্যাপারটা আজকে আমরা ক্লিয়ার করব এবং একটু প্রমাণ করব যে আদৌ কথাটা ঠিক কিনা। তো ধরো এইখানে একটা বস্তু আছে, বস্তুটা ভূমির সাথে স্পর্শ করা অবস্থায় আছে। এই বস্তুটা আমরা উপরে পাঠাবো, সেহেতু এটার আদিবেগ হচ্ছে ইউ। এবং এই বস্তুটা যখন আমরা এতটুকু উচ্চতায় পাঠাবো, তখন ধরলাম এখান থেকে শুধুমাত্র এখানে যাইতেই তার সময় লাগলো t1। ধরো যাইতে সময় লাগলো t1 বা টি ধরতে পারো, প্রাথমিক অবস্থায় টি ধরো। আমরা যখন প্রমাণ করব যে উপরে যাইতে এবং আসতে একই সময় লাগবে, তখন আমরা t1 t2 ধরবো। আপাতত আমরা একটু দেখব যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় যাইতে কত সময় লাগে। এখন বস্তু যখন এখানে যাবে, সর্বোচ্চ উচ্চতা বললেই আমাদের মাথায় কিন্তু একটা ধারণা আসে যে এইখানে বেগটা হবে শূন্য। এবং এখান থেকে যখন বস্তুটা এই পর্যন্ত যাবে, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণের একটা ক্রিয়া আছে, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে আমরা যতগুলা তথ্য পাইলাম, ইউ, টি, ভি, জি, এই চারটা তথ্য থেকে আমরা কিন্তু এই সূত্রটা চুজ করতে পারি যে ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি। এবার বলতো এখানে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, কারণ বস্তুটা কিন্তু আমরা উপরের দিকে দিছি। তো তাহলে আমরা যদি মাইনাসের সূত্রটা লিখি, যে আমরা জানি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। যেহেতু এখানে এই শেষ বেগটা শূন্য, আমরা লিখতে পারি জি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আমরা যেহেতু টির মান বের করবো, টিটা আমরা এই পাশে আনি,
জিটি সমান ইউ, সুতরাং টি সমান ইউ বাই জি। এই সূত্রটা হলো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সূত্র, টি ইকুয়াল ইউ বাই জি। যদি আমরা একটা বস্তুর বেগের মান জানি, মানে উপরের দিকে ওঠানোর ক্ষেত্রে প্রারম্ভিক বেগটা যদি আমরা জানি ইউ, তাহলে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, ইউ বাই জি। তো এই হচ্ছে আমাদের একটা বস্তু উপরে উঠতে ইউ বাই জি পরিমাণ সময় লাগবে। এবার আমি যদি বলি যে বস্তুটাকে যদি আবার তুমি নামায় দাও তাহলে একই পরিমাণ সময় লাগবে, তাহলে হয়তোবা তুমি বিশ্বাস করতে চাইবা না, বাট এটা আসলে সত্য যে একটা বস্তু আমরা এখানে উঠাইতে যে সময় লাগবে নামাইতে একই সময় লাগবে। তো আমরা সেই প্রমাণটা যদি একটু দেখতে চাই তাহলে দেখো, এই বস্তুটাকে যখন আমরা উপরে পাঠাবো, এবার প্রমাণ করার ক্ষেত্রে আমার সুবিধার জন্য বা তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা এবার কোনো আক্ষরিক মান ইউজ করব না, আমরা এবার সাংখ্যিক মান ইউজ করব, মানে সংখ্যার উপর মান দিয়ে আমরা এটা প্রমাণ করব। ধরো আমরা এই বস্তুটা উপরে যখন পাঠাবো তখন এটার বেগ হইল ধরো 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি বেগ, উপরে পাঠাবো সেই বেগ। বস্তুটা আমরা এখানে পাঠাইলাম, আমরা জানি ম্যাক্সিমাম হাইটে বস্তুর কোনো বেগ থাকে না, অর্থাৎ শেষ বেগটা 0। এবং আমরা এখান থেকে যখন উপরের দিকে দিব তখন আমরা সময় বের করব যে এই পর্যন্ত আসতে তার কতটুকু সময় লাগে, সেই সময়টাকে আমরা T1 দ্বারা প্রকাশ করব। এবং আমরা জানি এখানে একটা অভিকর্ষ ত্বরণ আছে যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা মানগুলো একটু আক্ষরিক মান নিলাম। এবার এই চারটা তথ্য থেকে আমরা কিন্তু এই সূত্রটা চুজ করব যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি অর ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আমরা মাইনাসেরটা ইউজ করব কারণ আমরা বস্তু উপরের দিকে দিচ্ছি। তো দেখো ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এবার আমরা মানগুলো বসাই দিব। ভির মান তো 0 ইকুয়াল ইউ আদিবেগের মান 20 মাইনাস 9.8 ইন্টু টি। আমরা যখন টির মানটা বের করব টি ইকুয়াল 20/9.8 এত সেকেন্ড। এটা হচ্ছে আমরা বস্তুটা উপরের দিকে উঠাইতে জাস্ট এত সেকেন্ড সময়। এইবার আমরা বস্তুটা এখান থেকে নামাই দিব। এইবার বস্তুটার নিক্ষিপ্ত হওয়ার ক্ষেত্রে, মানে বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন বস্তুটার আদিবেগ কিন্তু 0। এবার কিন্তু আদিবেগ 20 না, আদিবেগ 0। এবার বস্তুটার শেষ বেগ হচ্ছে 20। তাহলে যেহেতু বস্তুটা নিচের দিকে নামবে আমরা সূত্রটা লিখব ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। নিচের দিকে নামার ক্ষেত্রে প্লাস, উপরে ওঠার ক্ষেত্রে মাইনাস। এইবার এই ভিটা কত, ভি এইটা হচ্ছে আদিবেগ, এইটা হচ্ছে শেষ বেগ, কারণ এখান থেকে বস্তুটা আসতেছে। তো আমরা শেষ বেগটা হচ্ছে 20 লিখলাম, ইউটা কিন্তু এবার 0, তো তাহলে 0 প্লাস জিটি আমরা এটা লিখলাম। এবার টি সমান কত হয়, 20 বাই জির মান হচ্ছে 9.8 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করলাম যে বস্তুটা উপরে ওঠার ক্ষেত্রে সময় হচ্ছে 20/9.8 এবং নিচে নামার ক্ষেত্রে সময় কিন্তু 20/9.8, অর্থাৎ সময়ের কোনো তফাৎ নাই। এবার আমরা কিন্তু প্রমাণ করছিলাম বস্তুটা উপরে উঠতে সময় লাগে, শুধু এখান থেকে এ পর্যন্ত যাইতেই সময় লাগে T1 ইকুয়াল ইউ বাই জি, এবং আসতেও যদি সময় লাগে T2 সমান ইউ বাই জি। এইবার আমরা যদি একটু বের করতে চাই যে একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে দিলাম, বস্তুটা উপরে যাইতে এই সময় লাগবে, আসতে একই সময় লাগবে। এবার প্রশ্ন হলো একটা বস্তুকে উপরের দিকে একটা বেগ দিলে বস্তুটা উপরে উঠবে, আবার ওই পজিশনে আসতে টোটাল কত সময় লাগবে। এই টোটাল সময়টার কিন্তু হরেক রকম নাম আছে। একটা নাম হচ্ছে বিচরণকাল, এটা হচ্ছে বিচরণকাল। আরেকটা নাম হচ্ছে উড্ডয়নকাল। আরেকটা নাম হচ্ছে যে বস্তুর শূন্যে থাকা মুহূর্ত, মানে শূন্য বলতে বোঝায় যখনই বস্তুটা মাটি ছাইরে উপরে গেল তখনই শূন্যে থাকা মুহূর্ত, অথবা ধরতে পারে বস্তুটার যাতায়াতকাল। এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি উপরে উঠলো কত সময়, T1 সময়, নিচে নামলো কত সময়, T2 সময়। এবার এই দুইটা মান যদি আমরা ইউজ করি যে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, অর্থাৎ 2u/g, এইটা হচ্ছে বস্তুটার বিচরণকাল, উড্ডয়নকাল, শূন্যে থাকা মুহূর্ত। এই সূত্রটা একটু লক্ষ্য রাখবা, যেটা আমরা এখানে লিখে রাখছিলাম
দ্যাট ইজ প্রুভড। তো এই হচ্ছে আমাদের সূত্রগুলোর প্রতিপাদন। এখন এইটা যদি তুমি এইভাবে না বুঝে থাকো, তোমার জন্য আমি আরেকটা সহজ একটা টেকনিক দেখাই। সেটা হচ্ছে, ধরো একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে দিলাম, এই একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে দিলাম, ধরো ইউ আদি বেগে বস্তুটা এখানে আসলো, এখানে বেগ হলো ভি, এখানে বেগ হলো ভি, এটা জানি আমরা 0। এবার বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসতে টোটাল ডিস্টেন্স হইল এইচ, এইচ দূরত্ব অতিক্রম করলো। আমরা কিন্তু বের করব যে যাতায়াতকাল কত, মানে বস্তুটা যাবে আবার আসবে ওই সময়টার মান কত, এটা আমরা বের করব। তো তাহলে আমরা উপরে যাবে আবার আসবে এই সময়টা যদি টি হয়, এই টিটা কিন্তু উপরে যাবে আবার আসবে সেই সময়, শুধু উপরে যাইতে সময় সেটা কিন্তু না। এবার এই তথ্যগুলো থেকে আমরা উপরের দিকে বস্তু দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা পড়ছি যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন? কারণ বস্তুটা উপরের দিকে যাবে। তো এইবার আমরা লিখতে পারি যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই এইচ সরণটা ধরো একটু লক্ষ্য রাখো, আমি সরণ এবং দূরত্বে যে আলোচনা করছিলাম, বস্তুটা তুমি এইখান থেকে উপরে দিলা আবার এখানে নিয়ে আসলা, তো বস্তুটার কিন্তু মোট সরণ 0, মানে আগে যে পরিস্থিতি অবস্থানে ছিল বস্তুটা একটু নির্দিষ্ট জায়গায় ঘুরে আবার ওই অবস্থায় আসছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বস্তুর কোনো সরণ নাই। আমরা এইচ এর মানটা 0 ধরতে পারি। তো এইচ এর মান 0 হলে কি হয়? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হয়। এবার হাফ জিটি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসো, হাফ জিটি স্কোয়ার সমান ইউটি, এই পাশ থেকে 2টা টি, এই পাশ থেকে 1টা টি, আমরা 1টা টি বাদ দিয়ে দিই। তো তাহলে কি হয়? জিটি বাই 2 সমান ইউ। আমরা যেহেতু টির মানটা বের করব, টি সমান কি হয়, এটা এই পাশে দিয়ে দিলে 2u বাই জি, যেটা এটার সমান। আমরা কিন্তু এই টিটাকে ধরছিলাম যে উপরে উঠবে আবার নামবে সেই সময়, শুধু আমরা সরণটাকে জিউ ধরছি এবার এই পাশে, কারণ উপরে উঠবে আবার নামবে, এই ক্ষেত্রে কোনো সরণই হয় না। তো এইটা হচ্ছে বস্তুর উড্ডয়নকাল, বিচরণকাল বা শূন্যে থাকা মুহূর্ত। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের সূত্র প্রতিপাদনের মেলা। আমরা যতগুলো সূত্র আছে এই অধ্যায়ের সবগুলো আমরা প্রতিপাদন করছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যখন একটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাবা, তখন সূত্রগুলো সম্পর্কে যদি তোমার ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু প্রতিটা মুহূর্তেই তোমার ভয় কাজ করবো যে এই সূত্রটা যে আমি লিখতেছি এটা ঠিক কিনা, বা এটা কেমনে হবে, আদৌ এটা ঠিক কিনা, বা আমার মনে নাই। সেই ক্ষেত্রে তোমার যেটা লক্ষ্য রাখতে হবে, এই সূত্রগুলো একটু প্রতিপাদন শিখতে হবে, তাহলে নিজেকে একটু অন্যরকম লাগবে এই অধ্যায়ের জন্য। তুমি অনেক সাহসের সহিত এই অধ্যায়ের সৃজনশীলগুলো সলভ করতে পারবা, এমসিকিউগুলো সলভ করতে পারবা, যেখানে তোমার এমসিকিউ এর জন্য টাইম একদম কম পরিমাণ টাইম থাকবো, ওইখানে এই সূত্রগুলো মনে থাকলে খুব ইজিলি, খুব দ্রুত বের করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।